যদি এককভাবে কেউ জিততে পারে, সে কি জোট করে? কোনো দরকার আছে? কোশ্চেন কেন করেন? আপনি আরেকজনকে কেন ভাগ দিবেন? আপনি একা পারবেন না বলেই তো শরিক নেন, রাইট? কোন একটা জমি যদি আপনি একা রাখতে পারেন, কোন একটা জমি যদি আপনি একাই করতে পারেন বাড়ি, তাহলে কি আপনি ভাগিদার নেবেন? না। ভাগিদার কখন নেবেন? যে এত টাকা দিয়ে একা বাড়ি করা সম্ভব না, আমরা 6 জনে করি। বিষয়টা এরকম না। এখন বিএনপি বলছে, মহাসচিব, ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপিকে শক্তিশালী মোর্চা গঠন করতে হবে, মানে জোট গঠন করতে হবে। কেন ভাই? জামাতের সাথে তো আমরা একা পারবো না। এই ফিলিংস থেকে, এই রিয়ালিটির বিশ্বাস থেকে। এখন বিএনপির শেষ বর্ষা হচ্ছে এখন জামাত বিরোধী জোট। একা একা তো পারবেই না, কারণ এটা কিন্তু অলরেডি ছাত্র দল শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন যে 4টা বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গোহারা হেরেছে, ধরা খেয়েছে, এককভাবে নির্বাচন করেছে শিবিরের বিরুদ্ধে, পারে না। এখন তারা জোট করছে। জোট তো করছেই। ভিপিজিএস মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদ জোটের শরিকদের কার্যত সেরে দিচ্ছে। জিএস পদ ওটাও ভাড়াটিয়ে প্রার্থী। মজা না? জোট করছে তো করছেই, জোটের শরিক হিসাবে ছোট দলের মতো আচরণ করছে নিজেরা। এটা হচ্ছে বিএনপির চরিত্র। জাতীয় নির্বাচনেও এখন জোট করতে চায়, মোর্চা করতে চায়, কিন্তু এটা পারবে না। দলিল, বিএনপি 237-38 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ওইটা নিয়েই দেশে এক অস্থির পরিস্থিতি। রাস্তাঘাটে হাঁটতে ভয় লাগে। বাচ্চারা, অনেক নারীরা ঘুমাতে পারে না। তারা স্বপ্ন দেখে হঠাৎ কাফনের কাপড় পরা কিছু লোক আমার দিকে দৌড়ে আসছে। ঘুম হয় না, গভীর রাতে ঘুম হয় না, লাইট অন করে থাকে। কারণ কি? সে নোয়াখালীর কবিরাটে দেখেছে, বাজার করতে গেছে, মাছ কিনতে গেছে, মুরগি কিনতে গেছে, জামা কাপড় কিনতে গেছে, বাজারে দেখে এক পাশ থেকে কিছু লোক কাফনের কাপড় পরে দৌড়ে আসছে। মানে সেই ভয়ঙ্কর স্বপ্নের মতো, অথচ বাস্তব। কি জন্য করছে? বিএনপির 2 গ্রুপের এক গ্রুপ করছে আর এক গ্রুপের মনোনয়ন বাতিলের দাবিতে। এই পর্যন্ত বিএনপির কয়েকজন শহীদ হয়েছে মনোনয়ন কেন্দ্রিক জিহাদে। বুঝতে পারছেন? মনোনয়ন জিহাদে কয়েকজন শহীদ হয়েছে, আরো অনেক শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষমান। অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অলরেডি নিজেদেরকে ঘোষণা দিচ্ছে। অনেকে চরমোনাইতে যোগ দিছে, অনেকে জামাতের সাথে যোগাযোগ করছে। এখন বিএনপির অনেক এমপি ক্যান্ডিডেট আছে, এরা জামাতের সাথে কোন লাইনে যোগাযোগ করতে হবে ওটা বুঝে না, জানে না। কারণ এলাকায় যদি সরাসরি যোগাযোগ করে তাহলে তো এটা লিক হয়ে যাবে। তা আমার সাথে যোগাযোগ করে যে ভাই কাউকে বলবেন না, এমন জায়গায় যোগাযোগ করে দেন যে ফাইনাল হওয়ার আগে কেউ লিক করবে না। হাইকমান্ডে যোগাযোগ করে দেন। 2 জন লোকের কথা আমি বলবো না, নাম বলবো না, যেহেতু বিশ্বাস করে বলেছেন আমি বিশ্বাস রাখবো। এবং তার হেভিওয়েট প্রার্থী। এই হচ্ছে বিএনপি নিজেরাই তো নিজেদেরকে ম্যানেজ করতে পারে না, তাদের গ্রুপেই তো ম্যানেজমেন্ট করতে পারে না, একক প্রার্থী দিতে পারে না, সেখানে জোট করবে কিভাবে? তো বিএনপি যে শেষ ভরসা জামাতের বিরুদ্ধে জোট, ওইটি তো ব্যর্থ হচ্ছে, পারবে না। আন্দালিব রহমান পার্থের লোকজন জোটের অন্যতম প্রভাবশালী শরিক। সেই আন্দালিব রহমান পার্থের লোকজনকে পিটিয়ে হাত পা মাথা মোথা ফাটিয়ে দিয়েছে। জোনায়েদ সাকি জোটের অন্যতম প্রভাবশালী শরিক হওয়ার কথা বিএনপির, সেই জোনায়েদ সাকির বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ভিপি নূর জোটের শরিক হওয়ার কথা, অলরেডি তো ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ জোট হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেই ভিপি নূরকে পিটিয়ে এলাকা ছাড়া করেছে বিএনপি। ওরা নিজেদের পিটায়, জোটের শরিককে পিটায়, জুতা মিছিল করে, ঝাড়ু মিছিল করে, অবাঞ্ছিত ঘোষণা করে। মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ায় তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি, যে ঢুকতে দেওয়া হবে না। নবীনগরে, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মনোনয়ন বঞ্চিত 7 প্রার্থী এক মঞ্চে এসে আন্দোলন করছে। এই হচ্ছে বিএনপির অবস্থা। তো এই জায়গায় তারা কিভাবে জোট করবে, কিভাবে শক্তিশালী মোর্চা গঠন করবে? আর আসল ধরাটা তো এই জায়গার আগেই খেয়েছে। সেটা হচ্ছে যে এই যে বিএনপির যে এই সিট পার্টি রেসপেন্সার, যাদের মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই, বিএনপির কাঁধে ভর করে নিজে ব্যক্তি হিরো হেভিওয়েট ওই জায়গা ব্যবহার করে জিততে চায়। বিএনপির এই ধরনের লোক যারা, তারা ধরাটা খেয়েছে নির্বাচন কমিশনের আইনে। তাদের খায়েশ ছিল যে আমার মার্কা তো মূলা,
আমার মার্কা তো কেলা গাছ, আমার মার্কা তো খাজুর গাছ, আর কি বেগুন, তারপরে চায়ের কেটলি, বদনা, জুতার ফিতা ইত্যাদি ইত্যাদি। এইসব মার্কা দিয়ে তো কাজ হবে না, মূলা মার্কায় তো মানুষ ভোট দিবে না। আমি ধানের শীষে নির্বাচন করব, কিন্তু মজার বিষয় ওই মূলা, কেটলি, জুতার ফিতা মার্কায় নির্বাচন করতে হবে। খেজুর গাছ, আরো কি গাছ আছে, মাদার গাছ, মান্দার গাছ চেনেন, এগুলোতে নির্বাচন করতে হবে মনে হয়। তো এখন তো ধরা খেয়েছে বাকিটা। বিএনপি কিসের জোট করবে, কিসের জামাত বিরোধী মোর্চা? তো ফলাফল যেটা হবে, বিএনপি জামাত বিরোধী যে মোর্চা করবে, জোট করবে, ওই জোট সহ ধরা খাবে। যেমন 4 বিশ্ববিদ্যালয় ছাত্রদল এককভাবে মারা খেয়েছে শিবিরের কাছে, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় জোট সহ ধরা খাবে। কারণ বাস্তবতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির রাজশাহী, চট্টগ্রাম সব জায়গার চাইতে বেশি শক্তিশালী। যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক শক্তি যে কতটা মজবুত কেউ জানেন না। রাজশাহী, চট্টগ্রামের চাইতে সাংগঠনিক ভোট 7ই সদস্য বেশি। ফিক্স ভোটার দিয়ে তো জিতে যায়, হল নাই, বাহিরের ভোটাররা ভোট দিতে কম আসে। তো মগবাজার থেকে একদম নিকটবর্তী হলো বাড্ডা। শুনলাম প্রথম ভূমিকম্পটা বাড্ডাতে হয়েছে এবং সেটা ছিল রিক্টার স্কেলে 3.7 মাত্রার, এবং এর 1 সেকেন্ড পরেই মানে আরেকটা ভূমিকম্প হয়, সেটা হয় আবার সেই নরসিংদীতে। সেটার মাত্রা আরও ছিল 4.3 মাত্রার। তার মানে কি 30 ঘন্টার মধ্যে 4 বার। ভাবুন, 30 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প। আমার মনে হয় না আমাদের দেশের কেউ এই দেশে থেকে এই ধরনের অনুভূতি কারো হয়নি। এখন এই ভূমিকম্পটা কি মানে কেন হলো, এটা কিন্তু এখনও অনেকে বিজ্ঞানীদের ব্যাখ্যা করতে পারে। মানে ভূগর্ভস্থ যে এইগুলো বিভিন্ন রকম প্লেটগুলো আছে সেগুলো সরে যায়, কী হয়, নানাভাবে তারা কিন্তু ব্যাখ্যা করতে পারে। আজকে আমি একটা ব্যাখ্যা পড়লাম একটা মিডিয়াতে, প্রথম আলোতেই পড়লাম। সেখানে ভূমিকম্প বিশেষজ্ঞ একজন আছেন, অধ্যাপক হুমায়ুন আক্তার। তিনি যে ব্যাখ্যাটা করেছেন, এই ব্যাখ্যাটা আমার কাছে কিন্তু খুবই মানে আপনার কী বলবো, টেনশনে ফেলে দিয়েছে আমাকে। উনি বলেছেন যে খুব শিগগিরই একটা বড় ভূমিকম্প হতে পারে। কারণ উনি যে কথাটা বলেছেন সেটা হলো প্রত্যেকটা ভূমিকম্পের পরেই না একটা আফটার ইফেক্ট, মানে কিছুক্ষণ পরে আরেকটা ভূমিকম্প হয়। এটা বলা হয় আফটার শক। এটা হয়ই, সবসময় আমরা দেখেছি, একটা ভূমিকম্প হয়ে গেলে আরেকটা ভূমিকম্প হয়। পরের ভূমিকম্পটা হবে করছিলাম আমরা, কিন্তু সেটা কিন্তু হয়নি। পুরো একদিন পর, মানে আপনার প্রায় একদিন পরে আবার হয়েছে। আবার তারপর সারাদিনে পরপর ছোটো ছোটো 3টা হয়েছে। এই যে ছোটো ছোটো 3টা হওয়া, এইটাকে এই অধ্যাপক হুমায়ুন আক্তার খুব বিপজ্জনক ইঙ্গিত হিসাবে বলছেন। অধ্যাপক হুমায়ুন আক্তার কি বলেছেন সেটা বরং আমরা একটু শুনি, আপনাদেরকে শোনাই। বরং একটু ভয় পাওয়ার মতো বিষয় কিন্তু আছে। উনি বলেছেন যে গতকালের ভূমিকম্পের পর আফটার শক হবে এমনটা আগেই ধারণা করা হয়েছিল, তবে আফটার শকগুলো গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি এই কথাও বলছেন যে ভূ অভ্যন্তরে যে ফাটল বা ফল্ট লাইনটি এতদিন ধরে প্রচণ্ড চাপে একে অপরের সঙ্গে আটকে ছিল তা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া চালু করেছে। এমন আফটার শক হতে হতে বড় ভূমিকম্প হবে, সেটা খুবই নিকটে হতে পারে। মানে এটা যদি হয়, আপনি ভাবেন যদি খুবই নিকটে এরকম একটা বড় ভূমিকম্প হয়, কি হবে আমাদের। দেখেন, উনি আরও কিছু কথাবার্তা বলেছেন যে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত বিশাল সাবডাকশন জোনের মধ্যে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প শক্তি জমা হয়ে আছে এবং তিনি বলেন যে এটি যে কোনো জায়গায় হতে পারে। এটা শুরু হয়েছে ঘোড়াশাল থেকে, হয়তো সেখান থেকেই এটি উত্তরে বা দক্ষিণে বিস্তার লাভ করবে। অনেক বড় শক্তির একটি ভূমিকম্প তখন আঘাত হানবে। একবার ভেবে দেখুন, যদি অনেক বড় শক্তির একটা ভূমিকম্প আঘাত হানে আমাদের দেশে, কি হবে? আমাদের যে ভবনগুলো আছে সেগুলো কি ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়েছে?
ভবনগুলিতে যে মাত্রা সিমেন্ট দেওয়ার কথা, রড দেওয়ার কথা, তাকে সবসময় দেওয়া হয়? এখানে কি চুরি হয় না? দেখবেন প্রায় বালি দিয়ে রাখি, কোনো মতো দাঁড়াই গেল, হয়ে গেল। কিন্তু দাঁড়াই গেলে দাঁড়াইয়ে তো থাকতে হবে, সে থাকার অবস্থায় কি আমরা আছি? এটা নিয়ে কিন্তু সামনের দিকে কী হবে বলা বড় কঠিন। এমনকি আমার অনেক বিশেষজ্ঞ এমনও বলেন যে আজকে যদি একটা ভূমিকম্প হয়, যারা বেঁচে যাবে তারাও আসলে বাঁচতে পারবে না। অনেকে এমন কথা বলে। কী কারণে? যেমন ধর যদি ভূমিকম্প হয় তো অনেক জায়গায় সুয়ারের লাইন ফেটে যাবে, চারিদিকে দুর্গন্ধ ভরে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। গ্যাসের লাইন ফেটে যাবে, গ্যাস দিয়ে যে বেড়ে যাবে, সেখান থেকে আগুন ধরে যেতে পারে। আপনি কয়টা আগুন নিভাবেন? আপনি যে কত আগুন নিভাতে পারেন সেটা তো আমরা এয়ারপোর্টে দেখেছি একবার। এক আগুন নিভাতে সারাদিন লাগছে, শেষ করতে পারেন নাই। সব পুড়ে যখন ছাই হয়ে গেছে তারপর আগুন নিভছে, আপনি পারেন না নিভাইতে, অটোমেটিক নিভছে। তাহলে কি সারা শহরে আমরা সবাই জ্বলে পুড়ে মরে যাব? কি হবে একবার ভাবুন, কি ভয়ঙ্কর। তো তেমন ভূমিকম্প কিন্তু আমাদের আসতে পারে। আমাকে একজন বললেন, উনি একজন খুবই পরহেজগার মানুষ, উনি বলছিলেন বারবার যে এই ভূমিকম্প আসলে কিন্তু আল্লাহর একটা গজব হতে পারে। এবং কোরআনেও কিন্তু কয়েক জায়গায় এই ভূমিকম্পের কথা বলা হয়েছে, ভূমিকম্প কখন হয় না হয়। যেমন আমি আপনাকে একটা সূরার কথা বলি, সূরা আল আরাফ তার ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে অতঃপর ভূমিকম্প তাদের গ্রাস করল আর তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল। মানে কেউ খুবই অন্যায় করেছিলেন, কেউ কোনো একটা জাতি, তাদের উপর কী ভূমিকম্প হলো এবং তাদের কি পরিণতি হলো, সেটা সূরা আল আরাফের ৭৮ নম্বর আয়াত কিন্তু এখানে আছে। যদি ভূমিকম্পটা আসলে কেন হয় সেটাও কিন্তু বুঝতে হবে। আরেকটা জায়গায় অনেকে বলছে যে ভূমিকম্প যে কিয়ামত যে হবে বলা হচ্ছে, ইসলামে যে কিয়ামতের কথা বলা হয় সেটা কিন্তু ভূমিকম্পের মাধ্যমেই হবে। আমি সেগুলো বলছি না, বাট ইসলামে কিন্তু এগুলোকে বলা হয়েছে। যেমন সূরা আল ইসরা, সেখানে বলা হয়েছে আমি নিদর্শনসমূহ প্রাকৃতিক বিপর্যয়গুলো পাঠাই শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য। তার এটাও কিন্তু একটা ব্যাপার যে আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ এই ভয়গুলি পাঠাচ্ছে, নিদর্শনগুলি পাঠাচ্ছে। তা আমরা কি সতর্ক হচ্ছি? একবার ভাবুন, কালকে আমি বলছিলাম বারবার, এই যে ভূমিকম্প যদি আরেকটু জোরে হতো, আমি আপনি কে কোথায় আছি জানি না ভাই, হয়তো সেখানে মরে পড়ে থাকতাম, আমাদের উপরে ছাদ পড়তো, কিছু একটা ভেঙে পড়তো, শেষ। আমাদের জীবন তো এতটুকুই। কিন্তু এই জীবনটাকে আপনি কিভাবে ব্যয় করছেন? আমি যদি সারাক্ষণ আমার মতলব থাকে কীভাবে আরও টাকা উপার্জন করা হবে, আরও মাল কামাই করতে হবে, কাকে ঠকিয়ে টাকা পয়সা উপার্জন করা যায়, দেশের কোন সম্পদটাকে বাইরে পাচার করা যায়, অথবা কাউকে একটা তদবির করে দিয়ে একটা অপকর্ম সাধন করা যায়, আমি যদি এইগুলি করি তাহলে আপনি বাঁচবেন কয়দিন? যেগুলো ভূমিকম্প কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে এগুলো যে আমার আপনার জীবনে কোনো গ্যারান্টি নাই রে ভাই। আপনি 30 বছর মেয়াদি চিন্তা করতেছেন, 30 বছর পরে আপনি কি করবেন? অথবা এমন একটা ভবন বানাবেন, 30 বছর পর লোকে বলবে যে রাজপ্রাসাদ বানানো হয়েছে। সেদিন একজন আমাকে বলতেছিলেন যে কোনো একটা আবাসিক এলাকার কথা। ভুটানের শাসক এইখানে এই মুহূর্তে বাংলাদেশে সবগুলোকে যদি আমরা একসাথে যোগ করি, 1 যোগ 2 যোগ 3 বা 3 3 9 বা যাই বলি না কেন, কারণ রাজনীতিবিদেরা বিভিন্ন লেবাসে আসে, রাজনীতিবিদেরা বিভিন্ন লেবাসে ফিরে যায়, এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এখানে আসলে সেফ এক্সিট যেটা আপনি বলতেছেন, আমার ধারণা তারা সেফ এক্সিট খুঁজতেছে, কোনো সন্দেহ নাই। কারণ ক্ষমতার কুর্সিটা হচ্ছে বাঘের পিঠ বা সিংহের পিঠ, সেখানে একবার বসা যায় নিজের ইচ্ছায়, কিন্তু নামাটা তো সহজ না, কারণ সেই ক্ষমতার বাঘটাকেই তাকে খেয়ে ফেলে। এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে আওয়ামী লীগের এত বড় সংগঠন, তাদের এত অঙ্গ সংগঠন, এত কিছু থাকার পরেও শেখ হাসিনাকে জীবন বাঁচানোর তাগিদে দিল্লিতে চলে যেতে হয়েছে। তাহলে যার এই মুহূর্তে আওয়ামী লীগের পরিস্থিতি খারাপ, তারপরেও তার 35-40% জনসমর্থন রয়েছে, তারপরেও তাকে ভয়ে থাকতে হয়। তাহলে ডক্টর ইউনূসের তো কোনো লোক নাই, জন নাই, আত্মীয় স্বজন তার পাশে নাই, এমনকি তার যে গ্রামীণ ব্যাংক সেটাও তার পাশে নাই। সুতরাং আপনি কি করে আশা করেন যে সে সেফ এক্সিট চাইবে না? স্বাভাবিক চাইবে, আমরা জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার যেটা ধারণা যে তিনি সেফ এক্সিট চাইলেও বাংলাদেশের জনগণ তাকে সেফ এক্সিট দেবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন, কোনো সন্দেহ নেই।
আর আপনার সাথে আমি শুরুতেই ভুলে গেছি, বাংলাদেশে যারা এই মুহূর্তে ভূমিকম্পে যারা নিহত হয়েছে সেই পরিবারদের প্রতি তাদের শোক জ্ঞাপন করতেছি, এবং সেই সাথে যারা উদ্বিগ্ন আছেন তাদের সাথে আমিও তাদের উদ্বিগ্নতা সামিল। কোনো সন্দেহ নাই আমার দেশে এই ধরনের ঘটনা ঘটতেছে। তবে বাংলাদেশে যে ভয়াবহ ভূমিকম্প ঘটবে এটা আজকে থেকে 25 বছর আগে বাংলাদেশের যারা ভূবিজ্ঞানী তারা গবেষণা করে বলেই গিয়েছেন যে ঢাকাতে এমন কিছু ঘটবে যে মাটির 30 ফিট নিচে, মানে আজকের যে 28 তলা বিল্ডিংটা সেটাও নাকি পানির 30 ফিট নিচে থাকবে, এরকম ভবিষ্যৎবাণী তিনি আগেই করেছিলেন। এটা আমরা হাস্যরস মনে করেছিলাম, কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে কোনো দুর্ঘটনায় ঘটতে পারে। আমি মনে করি বাংলাদেশে যারা এগুলো দায়িত্বে রয়েছেন তাদের সতর্কতা অবলম্বন করা উচিত, এখনই বিকল্প চিন্তা করা উচিত, যাতে বাংলাদেশের ক্ষতি তো হবেই, যাতে ক্ষতিটা সবচেয়ে কম ক্ষতির মধ্যে থাকে সেই দিকে আমাদের বিবেচনা করতে হবে। আসে এবার মূল কথা যে সেফ এক্সিট তারা চাইতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের কেউ কেউ বলেন খুব পোলাইটলি ভাবে যে তারা আইনের মাধ্যমে তাদের বিচার করবে, কিন্তু আমার বিশ্বাস, আমি যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মিশি, সাধারণ মানুষের সাথে কথা বলি, আমার বিশ্বাস এদের কেউ সেফ এক্সিট পাবে না। তাদের কপালে খুব দুঃখ আছে, যেটা আপনার এখানে আমি প্রথম এসেছি, তাই অনেক ভাষা হয়তো সংযত বলতে হবে। তো আমি স্বাভাবিক ভাষায় বলি, বাংলাদেশের পাবলিক তাদের পেটে পাড়াতে নারী ভুড়ি বের করে ফেলবে। ওই সেফ এক্সিট তাদের দিবে না। বাংলাদেশে কোনো আইন আদালতে তাদের আপনি বিচার করতে পারবেন না। তারা এত অপরাধ করে ফেলেছে, তারা কখনো নিজের ইচ্ছায়, কখনো অনিচ্ছায় বা বিদেশি প্রভুদের কথা মানে বাস্তবায়ন করতে গিয়ে তারা এত অপরাধ করে ফেলেছে, বাংলাদেশের জনগণ তাদের ক্ষমা করবে না। জি, আমি এই জায়গাটায় আরেকটু গভীরে যেতে চাই যে অনেকেই বলেন, যেমন আমাদের ইকুয়েশনে নির্বাচন মিলে না, আমরা নির্বাচন দেখি না, কিন্তু তারপরেও নির্বাচনী ঘোড়া ছুটছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিএনপি দেশে যারা রাজনীতি করছেন, সক্রিয় রাজনীতি করছেন, বিএনপি, জামাতে ইসলামী, বিএনপির সাথে জোটবদ্ধ যে দলগুলো, ইসলামী দল চরমনাই পীর সাহেবের, এনসিপি অতটা, আমি আসলে শুধু ডক্টর ইউনূসের পরিচয় এনসিপি পরিচিত, তাকে গ্রহণযোগ্য অতটা গুরুত্বপূর্ণ না বললেও দেশে যারা একটি পলিটিক্স দল কার্যত পলিটিক্স করছে তারা সবাই নির্বাচন, হ্যাঁ একটা বড় অংশ নির্বাচনের বাইরে। কিন্তু আপনার কাছে কি বিশ্লেষণ, কি তথ্য যে এই নির্বাচন শেষ পর্যন্ত যদি হয় কেমন হবে, সেটার ক্রিয়া প্রতিক্রিয়া কি, এবং শেষ পর্যন্ত কি সেটা আওয়ামী লীগবিহীন নির্বাচনই হচ্ছে কিনা? নির্বাচন তো এই দেশে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, তারপরে হলে সেটা অবশ্যই আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচন করে অনেকের ক্ষমতায় যাওয়ার খায়েশ মাঠে মারা যাবে, সুতরাং আওয়ামী লীগকে তো তারা নির্বাচন করতে দেবে না যদি নির্বাচন হয়। অলরেডি আমরা শুনেছি যে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করে নয়, ছাত্রলীগ নিষিদ্ধ করে নয়, নৌকা মার্কা নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেই তারা থামেনি। তাদের যারা সহকারী শক্তি, সহযোগী শক্তি, তারাইও বলতেছে যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র ইলেকশনও করতে পারবে না, তাদের এত ভয়। তো এখানে বোঝাই যাচ্ছে যে তারা আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচন করবে। নির্বাচন যদি তারা করেই ফেলে, সেই নির্বাচন না জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগের নির্বাচনই যদি গ্রহণযোগ্যতা না পায়, সেখানে তো কোনো দলকে সে নিষিদ্ধ করছিল না। আওয়ামী লীগ তো ধানের শীষ নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ তো বিএনপিকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ তো জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল না। সুতরাং বা কোনো দলকে তারা নিষিদ্ধ করে নাই। তারা জাতীয় পার্টিকে যেমন এখন সহযোগী হিসেবে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, তেমনি জামাতের সহযোগী হিসেবে তো অন্যান্য দলকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ। সেই নির্বাচনে যদি অগ্রহণযোগ্য হয় জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, সেটাকে যদি বলা হয় দিনের ভোট রাইতে হয়েছে, তাহলে এই ভোট তো রাইতেও করার একটা সাহস পায় নাই। আমরা 16 মাসে দেখি নাই, আমরা দেখতেছি না তো। এমনকি বিএনপি, আওয়ামী লীগ ভোট রিগিং করেছে, আওয়ামী লীগ ভোট জোর করেছে, কারচুপি করেছে, আমরা শুনেছি কিছু কিছু জায়গায় কথা সত্য, কিন্তু তারা কিন্তু বলে নাই যে আমরা বিএনপিকে নির্বাচন অংশ নিতে দিব না, কিন্তু আওয়ামী লীগকে তা করা হচ্ছে। সুতরাং এই নির্বাচন আর জাতীয় পার্টিকেও যদি আপনি অংশ নিতে না দেন, তাহলে বাংলাদেশে তো 50% মানুষ নির্বাচনে অংশগ্রহণই করলো না। তাহলে সেই নির্বাচন নিয়ে আপনি কিভাবে গর্ব করবেন, কিভাবে আওয়ামী লীগকে বলবেন যে তোমরা তো তোমরাও যা আমরাও তা? বরং এরা 2 কদম আগে নিকেল গেয়া। আজকে যারা আছে তারা 2 কদম আগে নিকেল গিয়া, তাদের কাজ, তাদের কর্ম, তাদের সকল কথাবার্তা, আলোচনা তাই বোঝা হচ্ছে। সুতরাং আপনি এই নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর নির্বাচন যদি হয়, সম্ভবত নির্বাচন হবে না, অন্য আরো কিছু ঘটতে পারে যা আমরা এখনো চিন্তা করতে পারতেছি না বা কল্পনা করতে পারতেছি না। ঠিক যেমন 5 তারিখে ঘটবে এটা আমরা কল্পনা করি নাই, এরকম অনেক কিছু ঘটে যেতে পারে। জি, তবে আমি একটা জায়গায় ঠিক দ্বিমত বা বিতর্ক বলবো না, একটু অবজারভেশন, সেটা হলো জামাতে ইসলামী নিষিদ্ধ ছিল বলেই তো তাকে 18 সালে ভিন্ন পরিচয়ে নির্বাচন করতে হবে। জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল, তাকে তো বলেনি যে, তারা তো ধানের শীষ মার্কা ইলেকশন করেছে, তাদের তো নিষিদ্ধ, তাদের দলীয় ভাবে নিষিদ্ধ করে নাই, নিবন্ধন বাতিল হয়েছিল।
আরেকটা যেটা আপনি বলছেন যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সার্বিক এখনো এই সরকারকে সহযোগিতা করছে ভোট আয়োজনের বিষয়ে। এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই যে তারা তো জানে না তা না, যাদের কথা আমরা শুনি যারা $29 বিলিয়ন ইনভেস্ট করেছে ইউএসএ যে জি রিজিম চেঞ্জের জন্য, তারাও তো কেউ বলে না যে তোমরা যেই ভোটের দিকে যাচ্ছ, তারা বলে যে তোমরা একটা ভোট করো, আমরা আহ নির্বাচিত সরকার দেখতে চাই। ফলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা এই জিনিসটা আপনি যেটা বলছেন যে সেটা কি নাকি 24-এর ভোট যেটা ধরেন বিএনপি জামাত ছাড়া হয়েছিল বা আরো কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগকে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি বলে নাই যে এই ভোট আহ, এই দল ছাড়া হয়েছে, তোমাদেরকে আমরা মানি না, মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, ইউএসএ সহ মেনে নিয়েছে। এইরকম দিকে কি যাচ্ছে বাংলাদেশ আবার? তখন মেনে নিয়েছে কারণ আওয়ামী লীগ একটি বৃহত্তর শক্তি, আপনি আওয়ামী লীগকে অ্যাভয়েড করতে পারেন না, তাই মেনে নিয়েছে। কিন্তু জামাতের সেই শক্তি নাই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন। আপনার দেশে তো গ্রহণযোগ্যতা পাইতে হবে, বিদেশে বিদেশে বিদেশির কথা তো পরে, আগে তো দেশে আপনার গ্রহণযোগ্যতা পাইতে হবে। আমি আপনাকে লিখে দিতে পারি, জামাত যদি ক্ষমতা মানে ধরেন ইলেকশন কথিত মানে মানে সুপার আমরা মানে সুপার হাই ড্রিম, আমরা যদি একটা সুপার ড্রিমে আমরা যাই, জামাত ক্ষমতায় গিয়েছে, আজকে আপনি যেমন সেনাবাহিনী পাহারায় চলতে হচ্ছে ইউনুসকে, ওই জামাতকে তো সেনাবাহিনী পাহারায় চলতে হবে। তা আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়াতে চলবেন? বিদেশি আপনি যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেন, তারা চাচ্ছে যে তারা অনেকটা মানে ওই সাত গায়ের মাতবর যখন মাতাবরি করে তখন অনেক কথাই বলে যে কোন রকম আগে একটা ফয়সালাই নিয়ে আসে, নির্বাচনের কথা বললেই পরিস্থিতি ভিন্ন দিকে যাবে, নির্বাচনের কথা উঠলেই অংশগ্রহণের কথা আসবে। আপনি নির্বাচন শেষে গিয়ে দেখবেন তখন বিবৃতি অলরেডি তো শেখ হাসিনার যে বিচারের রায় ঘোষণা করলো, আন্তর্জাতিক সকল সংস্থা তো এটাকে বলছে যে এটা বিচারের নামে প্রহসন হয়েছে, আমরা তো দেখলাম, তাদের ঘোষণাই তো দেখলাম। সুতরাং নির্বাচন হয়ে গেলে ইউরোপীয় ইউনিয়ন যেটা বলতেছে সেটা নির্বাচন হওয়ার পরে না বুঝবেন যে কি বলে আর কি বলে না। তারা এখন চাচ্ছে যে আপাতত একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক, কারণ বাংলাদেশ ইজ এ টাইম বোম। এটা কে বলেছে? জাপানি পত্রিকা। তো এটা তো বিদেশিরা এটা তো পরখ করতেছে, যেহেতু একটা টাইম বোমের অবস্থায় আছে, সুতরাং এটাকে অন্তত ডিফিউজ করার জন্য একটা কিছু তারা বলতেই পারে। কিন্তু আমি নিশ্চিত এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে আপনি যেই দেশে আপনি 50% মানুষ ছাড়া, ভোটার ছাড়া আপনি নির্বাচন করবেন, সেটা বিদেশিরা গ্রহণযোগ্যতা দিলেই তাতে কি যায় আসে? বাংলাদেশের মানুষের কাছে তো গ্রহণযোগ্যতা পেতে হবে, তাই না? শুধুমাত্র তো একতরফা, দেশেও গ্রহণযোগ্যতা পেতে হবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। তা না হলে, আর যারা আপনি বিদেশের কথা বললেন, তাহলে তো এই যে দেশে যারা বিরোধিতা করলো, কেন বিরোধিতা করছে? যে সকল বুদ্ধিজীবীরা শেখ হাসিনা নির্বাচনের বিরোধিতা করেছে, সেই একই কারণ এখন বিদ্যমান, তারা এখন কেন বিরোধিতা করতেছে না এই নির্বাচনের? এই প্রশ্নটা সামনে চলে আসবে। বরং এই মুহূর্তে বিদেশিদের এবং দেশের বুদ্ধিজীবীদের মুখস্থ উন্মোচিত হয়ে গেছে। এই দেশের একজন বুদ্ধিজীবী বলেছেন জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, অথচ পৃথিবীতে গণতন্ত্রের প্রথম ও প্রধান শর্ত হলো সমালোচনা করতে দিতে হবে। এটা হলো গণতন্ত্রের কথা। আর আপনি বলেছেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এইভাবে বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত হচ্ছে, তেমনি বিদেশি যারা বিদেশি প্রভু যারা আছেন, তাদেরও মুখোশ আস্তে আস্তে উন্মোচিত হবে। কারণ জনগণই সর্বশেষ, বাংলাদেশে জনগণই এই দেশের মালিক, জনগণই ফয়সালা করবে কি হবে কি হবে না। বিদেশিরা বললেও কিছু হবে না, বা জামাত বললে হবে না। জামাত এই দেশে কোনো রাজনৈতিক দল না, তাদের কোনো RRCS নেই, তারা পাকিস্তানি, তাদের কথা আমাদের যায় আসে না। এই বাংলাদেশে যদি জামাত কখনো কেউ ক্ষমতার বসানোর স্বপ্ন দেখে, এই দেশে আবার যুদ্ধ হবে, মানুষ রাস্তায় নেমে যাবে আর অস্ত্র ধরবে, যুদ্ধ শুরু করে দেবে, কেউ ঠেকাইতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন এসে জামাতকে ক্ষমতায় বসাইতে পারবে না, বা কোনো কমিশন কোনো মিডল ইস্টে কোনো দেশে এসে বসাইতে পারবে না। এই কারণে আমরা 30 লক্ষ মানুষ প্রাণ দেয় নাই, অগণিত নারী সম্ভ্রম দেয় নাই। আমাদের 30 লক্ষ মানুষের প্রাণ অগণিত নারী সম্ভ্রমে কেনা আমার এই বাংলাদেশ। এই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে, এটা যারা আশা করতেছে বা করতে চাচ্ছে, কোনোদিনই সেই স্বপ্ন সফল হবে না। বাংলাদেশের জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে তাদের স্বপ্নকে। আমি শেখ হাসিনার বিচার প্রসঙ্গে যেতাম, সেই বিচারের বিষয়ের রিয়েকশন গুলো আমরা জানি দেশের ভেতরে, শুধু দেশের বাইরে না, দেশের ভেতরেও রিয়েকশন হয়েছে। বহু জন মুখ ফুটে ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন, তার এই ট্রাইব্যুনালের অধিকার নিয়ে কথা বলেছেন, এবং ভবিষ্যতে কি হতে পারে সেগুলো বলেছেন। আমি শুধু জানতে চাই, আমি আবার একটু অজিত দোভাল এবং খলিলুর রহমান ইস্যুতে যেতে চাই, যে ওনারা যে বৈঠক করলেন এই খবর আমরা পেয়েছি। আপনারা কি এমন কোন খবর পেয়েছেন যে দেশে যে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় সরকার, আন্তর্জাতিক আদালতে যাবে, তারপরে ইন্টারপোলের রেড অ্যালার্ট আসবে? তো খলিলুর রহমান সাহেব যে গেলেন, ওনার সাথে কি অজিত দোভালের এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে বলে মনে হয় কিনা? মানে ওনারা কি এটা তুলেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সেই বৈঠকে কি কোনো মধ্যস্থতার ব্যাপার বা এরকম আমরা বিভিন্ন দিকে বিভিন্ন হুইসপারিং শুনি, হুইসপারিং নাকি আরো কিছু খবরাখবর, তথ্য বা ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে কোনো তথ্য দেখেছেন কিনা? আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন যে ওইখানে আসলেই তো তাদের সাথে তো আর তারা তো বিয়ের ঘটকালি করতে যায় নাই,
তারা তো কেউ কারো বিয়ে হওয়ার জন্য কেউ কারোর সাথে দেখা করেনি। অবশ্যই দেশের রাজনীতি, এবং যখন ঠিক যেই মুহূর্তে বাংলাদেশ ভারতের নাম নিতে চায় না, ভারত ও বাংলাদেশকে মার্কিং এ রেখেছে, তখন বাংলাদেশের এই এই যে উপদেষ্টাকে, প্রতিরক্ষা উপদেষ্টাকে ডেকে নিয়ে গেলেন। তো এখানে তো অবশ্যই তাদের মধ্যে কোনো গভীর এবং গুরুতর আলোচনা হচ্ছে, দেশের রাজনীতি, সমরনীতি, বহু বিষয়ে যে আলোচনা হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। আর আপনি যেটা বললেন যে সেফ এক্সিটের ব্যাপার সেপার এখানে থাকতে পারে, অবশ্যই আছে। তারা এখানে নির্বাচনের কথা উঠেছে, নিঃসন্দেহে কথা উঠেছে, তাদের সেফ এক্সিটের কথা উঠেছে, নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, তারপর সীমান্তের নিরাপত্তা, রোহিঙ্গার ব্যাপার আছে, রোহিঙ্গা গোষ্ঠীর ব্যাপার আছে, বাংলাদেশের জঙ্গিবাদের ব্যাপার আছে। আর যেটা বললেন যে আপনার কি যেন বললেন প্রশ্নটা, খলিলুর রহমানের বলে গেলাম। বৈঠকে আর আওয়ামী লীগ ইস্যু বা অন্য কিছু, ভারতীয় সংবাদ মাধ্যম আওয়ামী লীগ ইস্যু তো আছে। দেশে তো শেখ হাসিনাকে তারা সাংবাদিক, ঠিক আছে না, এটা সেই সাহস তাদের হবে না। কারণ খলিলুর রহমান একদিকে হলো তার পাসপোর্ট নেই, দ্বিতীয় হলো তিনি বাংলাদেশের নাগরিক নন, তৃতীয় হলো তিনি, তার নামে খুনের অভিযোগ রয়েছে, ব্যভিচার এবং খুনের অভিযোগ রয়েছে। তো এই মানুষ নীতিগতভাবেই তারা স্খলিত, আর তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও নন। শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে রাজনৈতিক ব্যক্তিত্ব হইতে হবে। এটা যদি মির্জা ফখরুল হইতো তাহলে আমরা মনে করতাম যে তিনি চাইতে পারেন। খলিলুর রহমানের সেই ডক্টর জাহিদুর রহমানের ভাষায় সেই হ্যাডামো নাই, সে চেতনতার নাই, সে যোগ্যতাও নেই, সে সাহসতার নাই। প্রশ্নই আসে না শেখ হাসিনাকে কোন আইনে তাকে চাবে। প্রথমত এই বিচার প্রক্রিয়াই তো অবৈধ। প্রথমত ইউনূস সরকারকে কেউ কেউ অবৈধ মনে করে, আচ্ছা ওটাও বাদ দিলাম। এই যারা বিচার প্রক্রিয়ায় জড়িত ছিল, যে তিনজন বিচারক ছিলেন, বিচারপতি, তাদের ব্যাপারে তো বলে তাদের সেই যোগ্যতাই নাই। এটা যারা, আমি তো আইন বিশারদ না, আইনের ছাত্র না, যারা আইন বিশারদ, আইনের ছাত্র, তারাই বলেছে তাদের এই যোগ্যতাই নাই। সুতরাং যেখানে বিচারটাই প্রশ্নবিদ্ধ, যেখানে আবু সাইদকে গুলি করে মেরেছে বলা হয়েছে, তাহলে আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট দাখিল করতে পারে নাই। যেখানে তারা পোস্টমর্টম রিপোর্ট দিতে গড়িমসি করতেছে, সেখানে কোনো সাক্ষী পায়নি। এই বিচারটাকে আপনি কিভাবে, আপনি টিভিতে ভাষণ দিয়েছে তার কারণে যদি আপনি বলেন, এই যে আমরা টিভিতে কথা বলতেছি, এখন যদি ইউনূস সরকার বলে যে এই দুইজন কথা বলতেছে এদেরকে তো হত্যা মামলা দিয়ে, এটা তো হইলো না। যে বলতে পারে আমরা উস্কানি দিয়েছি, এটা তো হইলো না। আর উস্কানি দিলেই, আর পুলিশ গুলি করলেই যদি আপনি তাকে ফাঁসি দিতে পারেন, তাহলে যে এখন যে দুই পুলিশ কর্মকর্তা, একজন বললে গুলি করবে বাসে আগুন দিলে, আরেকজন বললো ব্রাশ ফায়ার করবে মিছিল করলে, তো তারা কি? এবং তারা এখন বলতেছে এগুলো পুলিশের আইনে লেখা আছে। যদি তার কথা সত্যি হয় তাহলে শেখ হাসিনাকে আপনি কিভাবে ফাঁসি দিবেন? আর ভারতের তো এই নীতিই নাই। তারা বলে অতিথি দেব ভব, তারা অতিথিকে দেবতা মনে করে। আপনি শেখ হাসিনাকে তারা অতিথির মর্যাদা দিয়েছে, তাকে আপনাকে ফেরত দিবে এই আশা তারা কেন করে? তার চেয়ে বড় তারা তো সাহসী পায় নাই, তারা তো এই সাহসী তাদের নাই বলার যে তুমি শেখ হাসিনাকে ফেরত দাও। শেখ হাসিনাকে ফেরত চাইলে ইন্টারপোল বললেন শেখ হাসিনাকে আপনি আপনি যারা বাংলাদেশের জেলখানা থেকে দাগি আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সন্ত্রাসী জঙ্গিদের ছেড়ে দিয়েছেন, যারা সরাসরি ওয়াজের মঞ্চে এসে বলে যে তারা সোভিয়েত ইউনিয়নের এতজন সৈন্য জবাই করেছে, তারা অমুক জায়গায় এটা মেরেছে, তমুক জায়গায় এটা মেরেছে, তাদের আপনি প্রকাশ্যে ঘুরতে দিয়ে, আর শেখ হাসিনা যিনি কয়েকবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আপনি তাকে একটা ক্যাঙ্গারু কোর্ট, যারা আপনারা বলেন, আমি সেটাকে চ্যাঙ্গারু কোর্ট বলছি, চ্যাঙ্গারু কোর্টের রায় দিয়ে আপনি তাকে ধরে নিয়ে আসবেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। কোনো আইন এখানে কাজ করবে না, কারণ আপনারা নিজেরাই তো আইন ভায়োলেট করেছে, তাও তো প্রমাণই করতে পারবে না। জি ভাই, আলোচিত আরেকটা টপিক, গণভোট বাংলাদেশে অনেক বছর পর। আমরা যখন ছোট ছিলাম, কিশোর ছিলাম, তখন সেই বয়সে আমার একটা অভিজ্ঞতা আছে। আমি ক্লাস 4-এ বা 5-এ, 84-এর যেটা গণভোট হলো, তখন ক্লাস 4-এ পড়ি আমি, 84-তে। সেই সময় আমার বাসার পাশেই প্রাইমারি স্কুল, সেটাই পড়তাম। তো স্যাররা আর কোলাতে পারছেন না, বিকেল হয়ে গেছে, গণভোট। আমি ভোট দিয়েছিলাম শখানেক। স্যাররা ডেকে বললো যে দেখো একটা ভোট পারতেছি না। তো গণভোট নিয়ে এই হলো আমার শিশুবেলার অভিজ্ঞতা। এরপরে তো আর গণভোট দেখি নাই। এই যে গণভোট, এখানে প্রশ্নমালা আছে, প্রশ্নমালার উপরে গণভোট হবে যদি হয়, তো এই বিষয়টাই আপনার অবজারভেশন কি? আপনি কিভাবে দেখছেন? আপনার এক্সপেরিয়েন্স, আপনি তো শিশুবেলা গণভোট দিয়েছেন। আমরা সেই ভোট কেন্দ্রে, যে আপনারা তো ডাঙ্গুলি বলেন, আমরা চন্টি বান্টি খেলেছি। আমরা তো ভোট বুঝি না তখন, অজপাড়া গায়ে থাকি, মানুষজন নাই, যখন আমরা চন্টি বান্টি খেলতেছিলাম, সেখানে গণভোট হয়েছিল। আমরা তখন ছোট, আমরা তো বুঝি না যেটা গণভোট হচ্ছে। এখন বুঝি যে সেদিন গণভোট ছিল। তো এই যে বিষয়গুলো, যে গণভোটের কথা বলছেন, গণভোট সম্পর্কে বাংলাদেশের শুরু থেকে নেতিবাচক ধারণা, শুরু থেকে গণভোট সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট না, হাস্যকর সব ধারণা। এই দেশে গণভোট কেন? আবার দেখেন জামাত হুমকি দিয়েছে যে গণভোট না হইতে দিলে তারা নাকি গৃহযুদ্ধ শুরু করে দিবে। তাহলে গণভোটের উপরে হঠাৎ করে জামাতের এত আগ্রহ কেন? আর কিসের উপর গণভোট? আপনি যতগুলো লিখেছেন এই গণভোট, এগুলো একই সাথে একই ব্যক্তি
যে লম্বা বাক্য এক একটা, একই সাথে অর্ধেক সে একমত হইতে পারে, দ্বিমত হইতে পারে, ওইখানে কিভাবে ভোট দিবে? গণভোট কোনোদিন এইভাবে হয়? আর এদের বুদ্ধি তো জিয়াউল হক, এই যে পাকিস্তানের যে সামরিক শাসক, ওই যে জিয়াউল হক পাকিস্তানের, এবং জিয়াউর রহমান, এদের সমান আকল তো এদের নাই যারা এখন ক্ষমতায় আছে। জিয়া রহমান এই দেশে হানা ভোট দিয়েছিল, কি কারণে আপনি জানেন যে লেখা ছিল এই সরকার চায় কি চায় না। পাকিস্তানের জিয়াউল হক লিখেছিল আপনি কি কোরআনের আইন সমর্থন করেন কি করেন না, যদি করেন হ্যাঁ তাহলে জিয়াউল হক টিকে গেল। তো এইরকম একটা এক লাইনের ফালতু কিছু বক্তব্য দিলে তাও মানুষ ভোট দিতে যেত। আপনি যে গণভোট লিখেছেন ওগুলো পড়তে পড়তে অনেকে আছে তো বাংলাদেশ আন্দোলন করতে পড়তেই পারবে না, তারা তারা জানেই না, লেখাপড়াই জানে না, তারা ওখানে ভোট দিবে, তারা তো জানে না ওখানে কি লেখা আছে। তারা আজও ঢেরা মারে, ঢেরা মানে বিদ্যাঙ্গ পড়তে পারবে তারা? বলে পড়তে পড়তে যে সময় গণভোট কে দিতে যায়, গণভোটের কি কারণ, গণভোট কেন দিবে, কি কারণ, কি উদ্দেশ্যে গণভোট দিবে, এই দেশে গণভোটের ভিত্তি কি, আর যে ভোট হচ্ছে ভোটকে কে মানবে? আপনি বাংলাদেশের অর্ধেক মানুষকে আপনি ভোট দিতে দেবেন না, আগে ডিক্লেয়ার দিয়েছেন, তাদের প্রতিনিধি নির্বাচন করতে দিবেন না, সেই গণভোট নিয়ে মানুষ কিভাবে আগ্রহ দেখাবে? মানুষ তো গণভোট নিয়ে ভাবতেছে না। গণভোট দিয়েছে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য। জামাত জানে যে যদি স্বাভাবিকভাবে ভোট হয় তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের আবার সেই বেকারে পরিণত হইতে হবে। ওই যে বলেছে যে বাংলাদেশকে তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে, বাংলাদেশে তাদের জাকাত খেয়ে চলতে হবে। তাদের ব্যাংক এখন তো তাদের অনেক টাকা হয়ে গেছে, জাকাত আনতে আনতে ব্যাংক বানিয়ে ফেলছে, তো তারা এখন তাদের আবার ওই জাকাত বা ব্যাংক নিয়ে চলতে হবে। তো তার জন্য তারা এগুলো গণভোট কখনো সামনে আনে, কখনো পিআর আনে, সিআর আনে, আরো কত কিছু সামনে আনবে দেখবেন। আর আদৌ ভোট হবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করা, আমার ধারণা যে বাংলাদেশের মানুষ এই যে তথাকথিত গণভোট হতে যাচ্ছে এগুলো বাংলাদেশের মানুষ থোড়াই কেয়ার করে, এগুলো ভাবতেছে না। গ্রামে অঞ্চলে আপনি ফোন করেন, আমি সবসময় একেবারে অজপরা গায়ের সাধারণ পেশার মানুষের সাথে কথা বলি, তারা গণভোটকে এটা বুঝেই না, তারা বুঝে ভোটাভুটি। আর গণভোট আসবে কেন, আপনি কিসের গণভোট নেবেন? আমার প্রশ্ন তার আগে যে আপনি কিসের ভোট চান, কার ভোট চান? আপনি তো প্রথমেই বলে দিয়েছেন 50% লোক জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, তো এই ভোটের কি মূল্য আছে? জি শেষ টপিক, এই সরকারের সময়ে আমরা কিছু কমেন্ট করবো দর্শকদের, যদি অনুমতি দেন আমি কয়েকটা কমেন্ট একটু পড়ে নিতে পারি। অসংখ্য কমেন্ট আছে, সব পড়া সম্ভব না। আজ নদীতে নুরুল আলম তিনি বলছেন যে আজ নদীতে বোধহয় মাছের বদলে লাশ পাওয়া যায়। আচ্ছা, নির্বাচন আরেকটি পঙ্গু নির্বাচন খেলার ভার এই জাতি নিতে পারবে বলে মনে হয় না। একটা ফেয়ার খেলা হোক, একটা সমাধান হোক। অনয় একটা আইডি থেকে লিখেছেন, সারা দেশ নরকে পরিণত করেছে সরকার। খায়রুল ইসলাম। দেন হচ্ছে নুরুল আলম লিখেছেন, দেশের জনগণের কোনো নিরাপত্তা নাই, এই ভয়াবহ অবস্থা থেকে দেশকে বাঁচান। তারপর আমি খুব ক্ষুদ্র অংশ থেকে পড়ছি, কেউ নির্বাচন না দিলে বা নির্বাচনে কোনো দলকে নিষিদ্ধ করলে মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু দিনের ভোট রাতে করিয়ে ফেলা 2018 সালের নিশিরাতে নির্বাচনে পাতানো নির্বাচনকে কিভাবে মনকে বুঝ দেওয়া যায়। একজন দর্শক তিনি 18 ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন, জোরালো প্রশ্ন। শেখ হাসিনার বিচার করতে পারবে না, শেখ হাসিনা বীরের বেশি ফিরবে ইনশাল্লাহ, এটা খায়রুল আলম সাহেব বলছেন। এরকম অসংখ্য কমেন্ট পড়তে গেলে রাত কাবার হবে। আমি যে বিষয়টা যেতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরকারের দুজন মানে ঈশ্বরের উপদেষ্টা মহল তো খুবই শুরু থেকেই খুব আলোকিত, হ্যাঁ, এবং সেটাকে আরো আলোকিত গ্লোরিয়াস করেছেন দুজন ছাত্র উপদেষ্টা। নাহিদ ইসলাম সরে গেছেন, তারপরে মাহফুজ আলমের চেয়েও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি সাংঘাতিক ভাবে আপনি জানেন যে তিনি ওই যে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টার্নে খেতে যান এবং তার এলাকায় বরাদ্দ, এই সেদিন খবর আসলো তিনি 3টি নির্বাচনী আসনে তিনি স্পেশাল বরাদ্দ দিয়েছেন। এই যে গ্লোরিয়াস টিমটা, এই টিমটা সম্পর্কে তাদেরই এক সময় সহযোদ্ধা মাহমুদ সাহেব বোধহয় টিভি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, মাহমুদ নামে বললেন যে ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছে ছাত্র উপদেষ্টারা যেন পালিয়ে যেতে না পারে। তো হঠাৎ করে এই ছাত্র উপদেষ্টারা একটা সময় অনেকে মনে করতো যে নতুন মুখ এসছে, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বহু জ্বালিয়েছে, দুই দলই ক্ষমতায় গেল, সেই সুখ তো মিলল না, তো এই ছাত্ররা বোধহয় কিছু একটা করে দেখাবে। তো তাদের এই 15 মাস পরে যে এইসব আলোচনা, এইগুলোকে আপনি কি চোখে দেখেন? শোনেন, যে দেশের এরা যে এরকম হবে এটা আমরা তো আগেই জানি, বা আপনিও জানেন, যাদের অভিজ্ঞতা আছে তারা জানে। এই দেশের সমাজ ব্যবস্থা হচ্ছে যে কোনো মূল্যে তুমি পয়সা কামাও, সেটা যে কোনো উপায়ে, তো তারা তো দুর্নীতি করবেই। এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব তো বলেছেন যে কেসকি বান্দির পোলারা সুলতান খা হয়ে গেছে। এখন যারা চলতো মেসে, বিএনপির আরেক নেতা বলেছেন, খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি আমাদের সাথে লাইভে এসে বলেছেন
তিনি বলেছেন এরা চলতো বাসে, থাকতো মেসে, এখন তারা ওয়েস্টিনে যায়, এখন তাদের রাতে হাঁসের 5 তারকা হোটেলের হাঁসের খাদ্য তাদের লাগে। আরেকজন আমাদের, আমি যাদের জাতীয় ভাতিজা বলতাম আগে, রাগ করে দেখে এখন ভাবির ছেলে বলি বা ভাবির পোলা বলি, হান্নান মাসুদ যেন কি যেন, সে তো বলেছে, সে 5 আগস্ট কি বললো, তাদের বাড়ির সবচেয়ে ভাঙা বাড়িটা তার, এখন সে বলতেছে তার বাড়ি সবচেয়ে নাকি গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি। মানে অদ্ভুত ব্যাপার তারা কথা বলে। তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে ক্ষমতায় পেলেই আপনি দেখেছেন তানভীর নাকি কি যেন নাম, ওই এনসিপির আরেক নেতা ছিল, দেখতে একেবারে দরবেশের মতো, এত বড় বড় দাড়ি, এত বড় বড় পাগড়ি পরে তিনি আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 400 কোটি টাকা তসরুপ করেছেন। তো এরা এগুলো করবেই, কারণ এটা করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রেক্ষাপটটা এটাই বলে, যারা ক্ষমতার একেবারে কাছাকাছি যায় তারা সবসময় দুর্নীতি করে এবং ক্ষমতার অপব্যবহার করে, এটাই আমাদের দুর্ভাগ্য। এই জন্যই তো বাংলাদেশে আজকে এই অবস্থা। আপনি দেখেন যে মেয়েটা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বাসার সেগুন বাইচের সামনে বৃষ্টি ভাষায় গালি দিল এবং তীব্র প্রতিবাদ জানালো, তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা চুরির তসরুপ, চাঁদাবাজি তসরুপ, জেলে আছে, যে 20 লাখ টাকা। আবার আরেকজন মেয়ে দেখলাম, যিনি কয়েকদিন আগে খুব লম্বা কথা, হ্যাঁ, আবার কয়েকদিন আগে একটা মেয়েকে দেখলাম লম্বা কথা বললো, 32 নম্বর ভাঙতে গেল, সেই মেয়েকে দেখে এক সাংবাদিককে সে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেছে। তো এটাই তো তাদের চরিত্র। নারীরাই যদি 20 লাখ 10 লাখ টাকা কেস আসে, তো পুরুষেরা কি করবে? আর যারা গিয়েছে, আপনি দেখেন, যাদের আগে লোকাল বাসে চলতে হইতো, তারা 150 গাড়ি নিয়ে বাড়িতে যায়। তো এটা তো দুর্নীতি ছাড়া তো সম্ভব না। যেখানে বিএনপির একজন উপদেষ্টা, খালেদা জিয়ার উপদেষ্টা বলেছেন তিনি 20 বছর যাবৎ বাসা ভাড়া করে থাকেন, নিজের বাড়ি নেই, তিনি এখনো প্রাইভেট কার তার নাই, তিনি বন্ধুদের গাড়ি হাওলাত নিয়ে চলে আসেন বা মাঝে মাঝে গাড়ি ছাড়া আসেন। তো সেই ব্যক্তি তাহলে 20 বছর রাজনীতি করার পরেও তার এই যোগ্যতা হয় নাই, অথচ এবং তিনি 90-এর গণঅভ্যুত্থানের বড় একজন নেতা, অথচ আমাদের এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের ভাষায় কেসকি বান্দির পোলারা 150 গাড়ি নিয়ে বাড়িতে যায়। তো এগুলো আপনি দুর্নীতি ছাড়া তো সম্ভব না। তারা কমিশন বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, প্রমোশন, হুমকি ধামকি, মামলার ভয় দেখানো, মব সন্ত্রাসের মাধ্যমে, বাংলাদেশে এখন মব সন্ত্রাস আয়ের ভালো উৎস, চমৎকার একটা উৎস। চাঁদাবাজিতেও পুষে না, মব সন্ত্রাস চাঁদাবাজি 100 গুণ শক্তিশালী। শুধু একটু ভয় দেখালেই হবে, তোমার নামে লোক যাবে, মব করতে যাবে। আমার মনে হয় ফজলুর রহমান সাহেব ছাড়া সবাই চাঁদা দেওয়া শুরু করেছিলেন, তাছাড়া উপায় ছিল না, কারণ এরা তো আপনি টিকতেই পারবেন না। আমরা জানি যে 20 কোটি টাকা দিয়েও লেনদেন হয় চাকরি ব্যবসার জন্য। তো এগুলো তো হবে। আমরা এও দেখলাম যে যারা একটি পত্রিকায় চাকরি করতো, তারা এখন পত্রিকার মালিক হয়ে গেছে, টিভি চ্যানেলের মালিক হয়ে গেছে। একটা ইউটিউব চ্যানেল চালানোর মতো আমার অ্যাবিলিটি নাই, এডিটর রেখে, আমার এত জনপ্রিয়তা, তারপরেও আমার পক্ষে, আমার মুরুদে কোলায় না যে 30,000 টাকা বেতন দিয়ে একটা এডিটর রেখে আমি ইউটিউব চ্যানেল চালাই, সেই মুরুদ আমার নাই। আর আমার 2 শুক্র 8 দিন এনসিপি গ্যাংয়ের সাথে জড়িত হয়ে তারা টিভি চ্যানেলের মালিক হয়ে যায়। তো এটা তো দুর্নীতি ছাড়া তো সম্ভব না, দুর্নীতির করার মাধ্যমে সম্ভব। এটা হবে বাংলাদেশের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা বাংলাদেশের দুর্ভাগ্য। এটা আপনি যে কথাটা বললেন, এরা এটা করবে, এরা ওই যে বানের পানির মতো, বানের পানিতে ছোট মাছগুলো যায় বেশি, লাফালাফি করে বেশি, এরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ক্ষমতা পেয়ে এরা ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারতো। আপনি যেটা বললেন, বাংলাদেশের মানুষ আশা করেছিল, আশা বেশি মানুষ করে নাই, সবাই জানে যে ক্ষমতায় গেলে দুর্নীতি করবে, কিছু মানুষ হয়তো আশা করেছিল, কিন্তু এদের তো নৈতিক চরিত্র নাই, রাজনৈতিক আদর্শ নাই, এদের তো সে উদ্দেশ্যও ছিল না। তারা এসেছিল চাকরি নিতে, চাকরি করতে এসে, তারা সোজা কথায় যদি বলি, তারা দারোয়ানের চাকরি নিতে এসে তারা দারোগা হয়ে গেছে। তো যে লোকটা দারোয়ানের চাকরি নিতে এসে দারোগা হয়ে গেছে, সে তো আকাম কুকাম করবে, এটাই স্বাভাবিক। বরং তারা কমই করেছে, এরা ভবিষ্যতে থাকলে আরো কিছু করবে। তারা সেফ এক্সিটের জন্য তাদের সুইস ব্যাংকে এখন টাকা চলে। আপনি দেখেন এই সুইস ব্যাংকে টাকা এখন কিভাবে যায়, এখন তো তারা ক্ষমতায়, এখন তো এখন শেয়ার বাজারে 1 লাখ কোটি টাকা কোথায় যায়, এখন তো দরবেশ বাবা নাই, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কার পকেটে যাচ্ছে, এটা তো আমরা বুঝি। একটা মানুষকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার পরিচিত এক পুলিশ অফিসারের কাছে 20 লাখ টাকা নেওয়া হয়েছে, আমার পরিচিত আরেক রাজনীতিবিদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা নেওয়া হয়েছে, আমার পরিচিত আরেক রাজনীতিবিদের কাছ থেকে 40 লক্ষ টাকা নেওয়া হয়েছে। তো এগুলো একজনই নিয়েছে, একজন। তাহলে আরো তো কেউ নিয়েছে তাদের কাছ থেকে। আমার জানার মতে আমার পরিচিত ব্যক্তিদের জমি দখল করার ব্যবসা শুরু করে দিয়েছে। এখন জমি দখলের ব্যবসা রমরমা। এখন ট্রান্সফার, শুধু একটা ভয় দেখানো যে আপনাকে কিন্তু সরিয়ে দেবো আওয়ামী লীগের দোসর বলে, এটুক বললেই আপনার পকেটে টাকা চলে আসবে। তো এই সুযোগটা তো তারা নেবেই, কারণ এদের নৈতিক চরিত্রই তো এই। আপনি দেখেন যে একটা ছেলে 2-3 বার করে চাঁদাবাজি করে ধরা পড়ে, হান্নান মাসুদরা সেটা ছাড়াইতে যায়, আমার জাতীয় ভাতিজারা যারা সরকারে আছে তারা ছাড়াইতে যায়। কেন যায়? পার্সেন্টেজ তো পায়। কেউ তো বলে যে যমুনাতেও নাকি এই পার্সেন্টেজ যায়, আমরা শুনি এরকম, সত্য মিথ্যা জানি না। তো এটা স্বাভাবিক, কারণ মাথায় যদি পছন্দ হয় তাহলে না পুরো শরীর
ধ্বংস হয়ে যায়। তো এখন তাই হয়েছে। তো এই দেশে যারা এই মুহূর্তে দুর্নীতি করতেছে, এটা তাদের বললামই তো যে তারা আসছিল দারোয়ানের চাকরি নিতে, হয়ে গেছে দারোগা। তো এখন ধরাকে সরাগান করবে, কেসকি বান্দির পোলারা সুলতানকা হয়ে গেলে যা করে এরা করতেছে, করতে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের কোনো রাজনৈতিক আদর্শ নাই। যারা এখন ডক্টর ইউনূস 17 নভেম্বর শেখ হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশের মানুষকে ওই জায়গায় বিজি রেখেছে, অন্যদিক দিয়ে বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে। টকশোতে বিএনপির অনেক নেতাদের দেখতে পেয়েছি সমালোচনা করতে ডক্টর ইউনূসের, এবং জামাতের বলেন এবং অন্যান্য দলের সকলেই ডক্টর ইউনূসের সমালোচনা করছে। কিন্তু সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে দেখছি ডক্টর ইউনূসের সাথে কি হাসি খুশি ভাবে সাক্ষাৎ, সেনাবাহিনীর প্রধান কি হাসি খুশি ভাবে মলিন ভাবে ডক্টর ইউনূসের সাথে কথাবার্তা, জামাতের আমির, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারপরে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সকলে। তার মানে ডক্টর ইউনূস একা সিদ্ধান্তে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়নি। এখানে এনসিপি, জামাত এবং বিএনপি ওদের সাথে কথা বলে ওদের সিদ্ধান্তে কিন্তু তিনি বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়। ওদের গ্রিন সিগন্যাল ছাড়া ডক্টর ইউনূস এটা কখনোই সাহস করত না। এটা ছবিতে আমরা বুঝতে পারতেছি, কারণ সেনাবাহিনীরও গ্রিন সিগন্যাল ছিল। সেনাবাহিনী এই ব্যাপারে একটা বিবৃতি দেয়নি যে বিদেশিদের হাতে কেন বন্দর তুলে দেওয়া হবে। করিডোরের ব্যাপার নিয়ে যখন আলোচনা এসেছিল তখন কিন্তু সেনাবাহিনী একটা বিবৃতি দেওয়া হয়েছিল, আমরা সকলেই দেখতে পেয়েছি। তখন বলেছিল বিদেশিদের হাতে বা বাংলাদেশের ভিতর দিয়ে কোনো করিডোর হতে পারবে না। তাহলে বিদেশিদের হাতে যে বন্দর তুলে দেওয়া হলো সে ব্যাপারেও কিন্তু সেনাবাহিনীর একটা বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল, বিএনপিরও একটি অফিসিয়ালি ভাবে বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল, জামাত ইসলামের অফিসিয়ালি ভাবে বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল, এনসিপিরও অফিসিয়ালি ভাবে বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল। সেনাবাহিনীর হাসি দেখে সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে মনে হচ্ছে সকল কিছু সেনাবাহিনীর প্রধান মেটিকুলাস ডিজাইন করে তিনিই তৈরি করেছেন, আর সকলেই এমনিতেই শো, এমন মনে হলো। আদৌ কি সকল কিছুর পিছিয়ে সেনাবাহিনীর প্রধান ছিল? আমার অনেক আগে থেকেই মনে হয়েছিল, এখনো তা মনে হচ্ছে। সেনাবাহিনীর প্রধানের যোগসাজশ ছাড়া 5 আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো ইম্পসিবল ছিল। আর সেনাবাহিনীর প্রধানের গ্রিন সিগন্যাল ছাড়া আমেরিকার সাথে এত সুসম্পর্ক, করিডোরের ব্যাপার, বন্দর বিদেশিদের তুলে দেওয়ার ব্যাপার, এগুলা হওয়া অসম্ভব। সেনাবাহিনীর প্রধান হয়তো এখনো করিডোরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয়নি, কিন্তু হয়তোবা সামনে দিয়েও দিবে। এই যে বন্দরটা দেওয়া হয়েছে, এখন বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হচ্ছে না? এখন বাংলাদেশ বিক্রি করে দেওয়া হচ্ছে না? সকল কিন্তু রসুনের মতো কোয়া কোয়া থেকে একজন একজনের নামে বদনাম করে, জায়গা বরাবর ফোন এক জায়গায়। মানে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ ঠেকাও, দরকার হলে বাংলাদেশ সম্পূর্ণ বিক্রি করে দিব, বিদেশিদের হাতে তুলে দিব, বিদেশিদের সমর্থন প্রয়োজন আওয়ামী লীগ ঠেকাতে। আর্মি প্রধান বলেন, ডক্টর ইউনূস বলেন, বিএনপির চেয়ারপারসন বলেন, জামাতের আমির বলেন, এনসিপির আহ্বায়ক বলেন, সকলেই একই সুতোয় গাথা। জাস্ট তারা রাজনীতিতে জমজমট রাখার জন্য একজন আরেকজনের সমালোচনা করছে আমার মনে হচ্ছে। তারপরও জামাত বিতর্কিত একটা খেলা খেলে রাখছে যাতে নির্বাচনটা না হয়। উপর দিয়ে ভিতর দিয়ে সবকিছু ভালো থাকলেও তারা নির্বাচন চায় না জামাত, কিন্তু জায়গা বরাবর সকলে ওই রসুন কোয়া কোয়া ফোন এক কান, ওই আওয়ামী লীগের ব্যাপার তখন এক জায়গায় চলে আসে। আমাদের ক্ষমতায় থাকতে হবে, আমরা ঝগড়া ফাসাদ করব, মারামারি করব, নির্বাচন দিতে দিব না আমি, তুমি নির্বাচন যেভাবে জোর জবরদস্তি করে নির্বাচন হয় নাও। বিএনপিকেও বোঝাচ্ছে সেটা, মানে তোমরা সকল কিছু করবা, তোমরা গ্রুপিং করবা, আমরা সকল কিছু করব, কোনো সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমরা এক জায়গায় চলে আসতে হবে। দরকার হলে ডক্টর ইউনূসকে গ্রিন সিগন্যাল দিয়ে বিদেশিদের যা কিছু তুলে দেওয়া, আমরা তুলে দেওয়ার ক্ষেত্রে সমর্থন জানাবো। বিদেশিদেরও সমর্থন আমাদের লাগবে, আমেরিকারও সমর্থন লাগবে, পাকিস্তানেরও সমর্থন লাগবে, কারণ ভারত এখন আমাদের শত্রু, ভারত আমাদেরকে সমর্থন দিবে না। তাই বাংলাদেশের অনেক কিছু বিদেশিদের তুলে দিয়ে তাদেরকে খুশি করে তাদের সমর্থনটা নিয়ে পাতানো নির্বাচনটা দিয়ে বিএনপি ক্ষমতায়, আমরা বিরোধী দলে। এত কিছু হয়ে যাওয়ার পরও জামাত চাচ্ছে না নির্বাচন, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ জামাত হচ্ছে মুনাফেক, সামনে একটা বলবে, ভিতরে আরেকটা নিয়ে বসে থাকবে। এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে আমার তেমন মনে হচ্ছে মুনাফেক টাইপসে। তিনি জায়গায় চোখ পল্টে নিয়ে নিয়েছেন শেখ হাসিনার সাথে, অথচ শেখ হাসিনাই ওনাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান হওয়ার পরে তার কিছু মাস পরে শেখ হাসিনার পতন হয়ে যায়। এখন
হাসাহাসি করে দেশের সার্বভৌমত্ব হুমকি মধ্যে ফেলে দিয়ে দেশের বন্দর ডক্টর ইউনূস আরেকজনের হাতে তুলে দেয়, কোনো বিবৃতি নেই, ডক্টর ইউনূসের সাথে হাসাহাসি করে পিছিয়ে এভাবে করে দাঁড়িয়ে আছে, এভাবে ওনাকে সেনা পদক দিচ্ছে ডক্টর ইউনূস। আবার নাকি ফিল্ড মার্শাল করতে চেয়েছিল এই ওয়াকারুজ্জামানকে আরো সম্মান দিয়ে। বাংলাদেশে এ পর্যন্ত কোন সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল পদক পায়নি, সর্বোচ্চ একটি পদ সেনাবাহিনীর মধ্যে, সেই পদটা নাকি ওয়াকারুজ্জামানকে দিতে চাচ্ছিল, এটা নিয়ে গুঞ্জন হয়েছিল। সেনাবাহিনীর প্রধান কোন পন্থী, এই পন্থী সেই পন্থী আলোচনার কথা বাদ দেন, সে যে বাংলাদেশ পন্থী না, সে যে অ্যান্টি আওয়ামী লীগার, সে যে পাকিস্তান পন্থী, এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে গতকালকের বিভিন্ন ছবি দেখে। মোটেই সে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার পক্ষে না, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক সেটার পক্ষেও না। এখন অনেকেই এটা দেখে মনে করছে আওয়ামী লীগ সে কারণে ফিরতে পারবে না, কারণ ওয়াকারুজ্জামানও ফিরুক, আওয়ামী লীগ সেটা চায় না। আরে ভাই, ওয়াকারুজ্জামানকে আজীবন সেনাবাহিনীর প্রধান থাকবে? ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান থাকলো, সে আওয়ামী লীগ যদি সংগঠিত রাজপ্রধান এবং ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে, জনগণের সাপোর্ট নিয়ে তাদের দাবি আদায় করতে পারে, সেনাবাহিনী কি করবে? শেখ হাসিনা যখন পতন হয়েছিল প্রথম অনেকদিন তো পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি শেখ হাসিনার পক্ষে ছিল, তবুও কি পতন ঠেকাতে পেরেছে? যখন অবস্থা বেগতিক হয়ে যাবে তখন সেনাবাহিনীর প্রধান সব পল্টি খেয়ে যেতে বাধ্য, সেনাবাহিনীর প্রধানকে আরেক পক্ষ সেনাবাহিনীর কু করে দিতে বাধ্য, বাংলাদেশের সকল সেক্টর তখন পল্টি খেয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে চলে আসবে। কারণ ক্ষমতার পূজারী বাংলাদেশের মানুষ, যেদিকে ক্ষমতার ভারসাম্য সেদিকেই বাংলাদেশের মানুষ ধাবিত হয়। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার। এতদিন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের জয় জয়কার, অলিতে গলিতে শুধু আওয়ামী লীগের দেখতে পেতাম। কিন্তু শেখ হাসিনার পতনের অবস্থা যখন হয়েছে, যখন পতন হয়ে গিয়েছে, বাংলাদেশে কোথায় এখন আওয়ামী লীগের খুঁজে পাচ্ছেন? যারা কট্টর আওয়ামী লীগকে সমর্থন করে তারাই শুধু এখন কথা বলছে, তারাই এখন বুক ফুলিয়ে আওয়ামী লীগ করছে বলছে, কিন্তু অনেকে সমর্থন করে কিন্তু ভয়ে বলতে পারছে না। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির রিয়েলিটি, আপনি মানেন আর না মানেন। তাই ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের বিপক্ষে থাকুক, ফিরে আসতে পারুক আর না পারুক, সেদিকেও সেনাবাহিনীর প্রধান মনোযোগী না হোক, কিন্তু আওয়ামী লীগের ফোকাস একটাতে দিতে হবে, আমরা পারবো। আমরা এর আগেও করে দেখিয়েছি কিভাবে তিনি সফল হয়েছেন দীর্ঘকাল ক্ষমতায় থাকার কারণে। অন্যথায় যদি স্বাভাবিক প্রক্রিয়াতে তিনি যেভাবে বিচার শুরু করেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার, তো ওটা যদি স্বাভাবিক গতিতে চলতো, স্বাভাবিক গতিতে চলেছে, কিন্তু যদি রাজনীতিটা স্বাভাবিক গতিতে চলতো, সেক্ষেত্রে 2014 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না, ক্ষমতায় আসতো বিএনপি। আর ক্ষমতায় যদি বিএনপি আসতো, তাহলে চিন্তা করুন যে 2014 সন পর্যন্ত কারোরই কিন্তু ফাঁসির আদেশ হয়নি। ফলে ওই সময়ের যে রাজনৈতিক যে মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলো থেকে জামাতের সব নেতারা মুক্তি লাভ করতেন। আবার 2019 সনে বা 2018 সনে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতো বিএনপির পরিবর্তে। এর কারণ হলো আমাদের দেশের যে ট্রেডিশন, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া। তখন তারা আবার সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করত, কিন্তু 5 বছরের মধ্যে তারা স্বাভাবিক প্রক্রিয়াতে তারা এইভাবে সাজা দিতে পারত না। তো এই জিনিসগুলো, অর্থাৎ আইসিটি মামলাতে জামাত নেতাদের যে ফাঁসি হয়েছে, বিএনপি নেতাদের যে ফাঁসি হয়েছে, এটার একমাত্র কারণ হলো 14 থেকে 24 পর্যন্ত টানা 10টি বছর শেখ হাসিনা যে নিজ হাতে ক্ষমতাগুলো পরিচালনা করতে পেরেছেন, এর ফলে সেই তার জামানাতে যে রাজনৈতিক মামলাগুলো, সেই মামলাগুলোতে একটা নতুন ইতিহাস তৈরি করেছে। তো শেখ হাসিনার সেই যে যাকে বলা হয় তার যে অভিজ্ঞতা, বা তার জামানাতে যেভাবে বিচার ব্যবস্থা চলেছে, সেই বিচার ব্যবস্থায় একটি মামলাকে পূর্ণতা দেওয়ার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছে। যে মামলা তিনি শুরু করেছিলেন সেই 2010 সনে, দেখা গেল যে জামাতের নেতা এটিএম আজহার সাহেব, তার সাজা তখনও কার্যকর হয়নি। তো এমনকি এই যে ধরুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবর, কিংবা আরও কয়েকজন যারা ছিলেন 21 আগস্টের গ্রেনেড হামলা মামলাতে, আব্দুল সালাম পিন্টু সাবেক মন্ত্রী, তো তারাও কিন্তু দেখেন এই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা জেলখানা থেকে বের হয়ে গেছে। তো এজন্য যেটা বর্তমান সরকার তারা যেটা করছেন, তারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি তাদের তথ্য প্রমাণ সহকারে এই বিচারগুলো নিষ্পন্ন করার চেষ্টা করছেন। এবং যেহেতু যারা পলাতক,
আছেন বা যারা অনুপস্থিত আছেন, দেশের বাইরে আছেন, তারা জানে যে তাদেরকে কিছু করা যাবে না। কিন্তু তাদের কবজাতে যারা আছেন, যেমন সালমান এফ রহমান আছেন, জুনায়েদ আহমেদ পলক আছেন, দীপুমণি আছেন, তারপরে সাবেক আইনমন্ত্রী, দুজন আইনমন্ত্রী, একজন সেই অ্যাডভোকেট কামরুল এবং অ্যাডভোকেট আনিসুল হক। তো ওনাদেরকে যদি সেই জামাত নেতাদের মতো করে ফাঁসিতে টানানো যায়, তাহলে আওয়ামী লীগের মধ্যে একটা কান্নার রোল পড়ে যাবে, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে থাকবে। যে জুলুম এবং অত্যাচার বা যে বিরূপ পরিস্থিতি জামাত মোকাবেলা করতে পেরেছে, তার 100 ভাগের 1 ভাগও আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে এই মুহূর্তে সেটা মোকাবেলা করা সম্ভব না। এর কারণ হলো প্রায় 15 বছরের একটি অভ্যাস। তারা ধমক দিতে অভ্যস্ত, ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নিতে অভ্যস্ত, অভাব কাকে বলে, অভিযোগ কাকে বলে, তারা সেই জিনিসগুলো দেখেনি। ফলে এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনে এখন তাদের সবার মধ্যে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। দেশের বাইরে যারা পালিয়ে গেছেন বা চলে গেছেন তাদের সংখ্যা খুব অল্প, এবং যারাই গেছেন তারা আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতির যে ইতিহাস, তাতে করে একবার যদি কেউ পালিয়ে যান, দ্বিতীয়বার সে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে না। এমনকি দেখুন, বিএনপির যে সকল নেতা বা নেত্রী তারা গত 15টি বছরে পালিয়ে গেছেন, তারা কিন্তু রাজনীতিতে নেই, এবং 2-1 জন ফেরত এসছেন, যারা সেই 2006 থেকে 2001 থেকে 2006 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেগম জিয়ার খুব কাছের ছিলেন, কিন্তু তারা পালিয়ে গেছেন। তারা বাংলাদেশে এসেছেন, কিন্তু মূল ধারা রাজনীতিতে তারা কেউ ফিরতে পারছেন না। বাংলাদেশে বিএনপি রাজনীতি তারাই করছেন যারা বাংলাদেশে ছিলেন, জেল জুলুম হুলিয়া অত্যাচার ভোগ করেছেন। অন্যদিকে জামাতের লোকগুলো পালিয়েছিলেন ঠিকই, কিন্তু তারা দেশের বাইরে যাননি। ফলে বাংলাদেশের যে আবহাওয়া, প্রকৃতি এবং পরিবেশ তাদের মুখস্থ, এবং তারা এই ক্ষেত্রে তাদের যে এক্সপার্টিস, বিশেষজ্ঞতা, সেটা বিএনপির চেয়ে বেশি। ফলে দেখুন, পরিবর্তিত একটা পরিস্থিতিতে সবচেয়ে ভালো পারফর্ম করছে জামাত। সেটা ভালো হোক মন্দ হোক, সেটা তাদের প্রতিপক্ষ বলতে পারবে, কিন্তু কৌশলতা, কর্মকৌশলতা, অ্যাচিভমেন্ট এবং দক্ষতা এবং সমাজের উপর প্রভাব প্রতিপত্তি স্থাপনের ক্ষেত্রে এই মুহূর্তে জামাতের কোনো বিকল্প নেই। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে সকল নেতারা দেশের বাইরে পালিয়ে গেছেন, প্রথমত ধরে নিতে হবে যে তারা রাজনীতিতে ফিরে আসছেন না, ফিরে আসার সম্ভাবনা খুব অল্প। দ্বিতীয়ত, যারা বাংলাদেশে অবৈধ টাকা উপার্জন করেছেন, এখন টাকার একটা অংশ বিএনপিকে দিচ্ছেন বা অন্য জামাতকেও দিচ্ছেন হয়তো কেউ কেউ, তারপরে কোনো মতে বর্ণচোরা হয়ে, রাজ সাক্ষী হয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, এদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। অন্যদিকে আওয়ামী লীগের যে সকল সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন, তারা নেতৃত্বের মূল ফর্মে আসতে যদি সব কিছু স্বাভাবিকভাবে থাকে, তাহলে অ্যাটলিস্ট 12 থেকে 15 বছর লাগবে নতুন একটা নেতৃত্বের অবস্থা তৈরি করার জন্য। এটা হলো স্বাভাবিক। এখন যেই জিনিসটি বর্তমান সরকার বা এখন যারা রাজনীতি পরিচালনা করছেন পর্দার আড়ালে থেকে কিংবা ডিপ স্টেট পলিসির থিওরি অনুযায়ী, তারা যে কাজটি করছেন সেটি হলো বিদেশে যারা আছেন তারা যেন হতোদ্যম হয়ে পড়েন, এবং তাদের হাতে যে অর্থ রয়েছে, বিত্ত রয়েছে, তারা যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের বাংলাদেশে যে সকল লড়াকু সৈনিক রয়েছে তাদের পিছনে বিনিয়োগ করতে না পারেন। এটা হলো এক কাজ। 2 নম্বর হলো যে আগামীতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন সেই সকল নেতৃত্ব যেন মূল ধারা রাজনীতিতে আসতে না পারে, ফ্রন্টিয়ার লাইনে এসে তারা যেন তাদের প্রতিপক্ষ বিএনপি এবং জামাতের জন্য হুমকি হতে না পারে, এই জন্য তাদের মনে ভয় ধরাতে হবে। আর এই ভয় ধরানোর জন্য এই যে শেখ হাসিনার বিচার, আর অন্যদিকে যাকে বলা হয় জেলখানাতে যারা আছেন তাদের বিচার তারা খুব দ্রুততার সাথে করতে চাচ্ছে ভয় ধরিয়ে দেওয়ার জন্য। তো আসলে এর ফলে কি হবে আগামীতে,
সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। কিন্তু ইতিমধ্যে যেটি আপনারা লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি আরও কতগুলো খবর সামনে চলে এসেছে। সেটি হলো রিফাইন্ড আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনা রায় হয়েছে, তার ফাঁসির আদেশ হয়েছে, কাজেই তিনি আর রাজনীতিতে আসছেন না। তার যে অধ্যায়, তার যে চ্যাপ্টার, এটা ক্লোজ হয়ে গেছে। এখন নতুন একটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে। সে আওয়ামী লীগ কে করবে? সে আওয়ামী লীগের নাম আসছে জনাব সাবির হোসেন চৌধুরীর, সে আওয়ামী লীগের নেতৃত্বের নাম আসছে সেলিনা হায়াত আইভীর। সত্য মিথ্যা এটা কোনো বিষয় নয়, বা তাদের সঙ্গে কারো যোগাযোগ হয়েছে কি হয়নি এটা কোনো বিষয় নয়, কিন্তু এই প্রচারগুলো করা হচ্ছে। আর এই প্রচারগুলো করা হচ্ছে মূলত আওয়ামী লীগের যারা মূল নেতৃত্ব রয়েছেন তাদেরকে হতোদ্যম করে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে সেলিনা হায়াত আইভী ডাই হার্টেড আওয়ামী লীগ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা ঠিক ওইরকম হৃদ্যতাপূর্ণ ছিল না। শেখ হাসিনা সবসময়ই জনাব শামীম ওসমানকে বেশি পছন্দ করতেন আইভীর তুলনায়। আর আইভী বা শামীম ওসমান তারা নারায়ণগঞ্জের রাজনীতিতে ইটস কোয়াইট ওকে, কিন্তু ন্যাশনাল পলিটিক্সে আওয়ামী লীগের সেক্রেটারি রূপে বা যাকে বলা হয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদ পদবিতে থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে যাকে বলা হয় একটা প্রভাব বিস্তার করবেন, এটা সেলিনা হায়াত আইভীকে দ্বারা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে সাবির হোসেন চৌধুরীকে দেওয়া হবে না। সাবির হোসেন চৌধুরী বেসিক্যালি ভদ্রলোক মানুষ। তার জন্য সবচেয়ে উত্তম যেটা ছিল, তিনি যদি স্পোর্টস মিনিস্টার হতেন, তিনি যদি বন পরিবেশ মন্ত্রী যেটা ছিলেন সেটাকে পূর্ণ মাত্রায় কাজ করতে পারতেন, এবং তিনি যদি ফরেন মিনিস্টার হতেন, পররাষ্ট্রমন্ত্রী হতেন, তাহলে তিনি সবচেয়ে ভালো করতেন। এমনকি স্পিকার হিসেবে তিনি ভালো করতেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি ভালো করতেন। কিন্তু তার যে বডি কনস্ট্রাকশন এবং তার সঙ্গে সঙ্গে তার বয়স কিন্তু একেবারে, তিনি নেহায়েত কচি খোকা নন, তার যথেষ্ট বয়স হয়েছে। তো মাঠে রাজনীতি তিনি আসলে কখনো করেননি। শেখ হাসিনা তাকে পিক করেছেন এলিট সোসাইটি থেকে। অর্থাৎ একটা সময় আওয়ামী লীগের মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের অভাব ছিল। শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবার থেকে এসে কেউ আওয়ামী লীগের রাজনীতি করবে এই কথাটা আসলে লোকজন বিশ্বাস করতো না। এই জন্য আওয়ামী লীগ সেই 1991 সনের পর থেকে ধনীদের মধ্য থেকে, উচ্চ বংশীয় লোকজনের মধ্য থেকে, সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্য থেকে, আমলা কামলাদের মধ্য থেকে আস্তে আস্তে তারা কিন্তু রিক্রুট করতে থাকে। তো এরই ধারাবাহিকতায় সাবির হোসেন চৌধুরী যে নন পলিটিক্যাল পার্সন, তিনি একজন এমিনেন্ট ব্যবসায়ী, ভালো পরিবার থেকে আসছেন, কিন্তু রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তো সামহাও তার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক, তাদের মধ্যে আত্মীয় হয় দূর সম্পর্কে। তারপরে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন, তার নাম হলো জনাব হারুনা রশিদ, নোয়াখালী থেকে এমপি হয়েছিলেন। তিনি মূলত শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু, এই কারণে শেখ হাসিনা তাকে খুব পছন্দ করতেন। তো আবাহনী ক্লাবের কারণে সাবির হোসেন চৌধুরী এমনি ক্রীড়া অনুরাগী অনেক আগের থেকেই, তো তিনি আবাহনী ক্লাবের সাথে জড়িত ছিলেন। তো সেই আবাহনী ক্লাবের সাথে আবার হারুন সাহেবের খুব ভালো সম্পর্ক, তিনিও সেটার পরিচালক ছিলেন, সালমান এফ রহমান সেটার পরিচালক ছিলেন। সেই সুবাদে সাবির হোসেন চৌধুরী শেখ হাসিনার কাছাকাছি চলে যান, বা শেখ হাসিনা সাবির হোসেন চৌধুরীর ব্যাপারে ইন্টারেস্টেড হন। আর অন্যদিকে ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে তার যে অভিজ্ঞতা, সেই কারণে তিনি রাজনীতিতে আসেন, এবং শেখ হাসিনা তাকে পলিটিক্যাল সেক্রেটারি বানিয়েছেন, সচিব বানিয়েছেন। তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন। 21 আগস্টের গ্রেনেড হামলাতে তিনি আহত হয়েছেন, এবং 2001 থেকে 2006 সনের এই সময়টিতে তিনি বিএনপির দ্বারা নিদারুণভাবে নির্যাতিত হয়েছেন। কিন্তু তৃণমূলের রাজনীতি বলতে যেটি বোঝায়, যেটি আব্দুর রাজ্জাক সাহেব যেটি করে গেছেন, তোফায়েল সাহেব যেটি করে গেছেন, আমু সাহেব যেটা করে গেছেন, সারা বাংলাদেশ চষে বেড়ানোর যে রাজনীতি আব্দুল জলিল যেটা করে গেছেন, ইভেন ওবায়দুল কাদের সাহেব যেটা করে গেছেন, এটা বেসিক্যালি সাবির হোসেন চৌধুরীকে দ্বারা সম্ভব নয়। তিনি এই কাজে অভ্যস্ত নয়। তিনি যদি এক সপ্তাহ সেই দক্ষিণ বাংলায় ঘুরে আসেন, তারপরে তাকে অন্তত পক্ষে 2 মাস ট্রিটমেন্টের জন্য সুইজারল্যান্ডে থাকতে হবে। তো এই জিনিসগুলো বাস্তব সম্ভব নয়। ফলে দেখুন সাবির হোসেন চৌধুরীর পক্ষ থেকে কিন্তু কোনো টুশব্দ বা রা নেই। তো লোকজন প্রচার করা হচ্ছে এই কারণে মূলত আওয়ামী লীগকে অবদমিত করার জন্য।
তো এখানে একটা ব্যাপার হলো যে আওয়ামী লীগ কিন্তু অবদমিত হচ্ছে না। অবদমিত হচ্ছে না এই কারণে যে আওয়ামী লীগ যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে ইন্ডিয়াতে যারা আছেন, তারা শতভাগ একদম 100%, 19-20 নয়, তারা বিশ্বাস করেন যে তারা বাংলাদেশে ফিরে আসতে পারবেন এবং ফিরে আসবেন। দ্বিতীয়ত তারা বিশ্বাস করেন যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশে কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবে না, কেউ ক্ষমতায় থাকতে পারবে না, আর ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগের বিকল্প অন্য কাউকে তারা গ্রহণ করছে না বা করবে না। তো এই কারণে কি হলো দেখুন, এই রায় ঘোষণার পরে আওয়ামী লীগের যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে এবং আগামীতে আরও বাড়বে। ওই যে 32 নম্বর এক যাকে বলা হয় ডাকসুর নেত্রী, তিনি সেই যে তৎপরতা দেখিয়েছেন, তার জবাবে তার ময়মনসিংহের বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। তো এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত না সেটা পরের বিষয়। ব্যাপার হলো এটা কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে। ফলে 32 নম্বরে যারা গিয়েছেন তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাজেই এই যে আওয়ামী লীগ জানে, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে, যেহেতু তারা দীর্ঘদিন বিরোধী দলে থেকেছে, এবং এই যে ভারতে তাদের যে নির্বাসন, এই নির্বাসনটা এটা বলতে গেলে চতুর্থ দফা নির্বাচন। পাকিস্তান জামানাতে আইয়ুব খান যখন শাসন ক্ষমতায় এলেন 1957-এ, তখন আওয়ামী লীগের একটা বিরাট শ্রেণী কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গিয়েছিল, এটা প্রথম। দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের সময় একটা বিরাট অংশ গিয়েছিল। তৃতীয়ত গিয়েছিল হলো ওই